শিবের আশ্রমে আমরা যাব, মনে ঋষির কাছে আমরা অমর বর চাইব। মনে ঋষি যদি আমাদের অমর বর দেয় তাহলে তাহলে আমরা এই পৃথিবী কায়েম করব। তাই হবে দাদা, তাই হবে। এই মতে যাব মহাদেবের কাছে। অমৃত বল আমি আসবো ভগবানের বাড়ি। আর কি হবে? ঠিক আছে, আমি একটু ধ্যানস্থ হয়ে দেখি আমার
কেমন রয়েছে এবং কেমন আছে। এই শোনো, আমাদের দাদা এদিকে এসো। এই দাদা এই তো সামনে কথা। এই দাদা এসে আপনার তপবন হ্যাঁ, এখানে শিবের আশ্রম। আমি দাদা এই আশ্রমে শিবের কাছে ঠাকুরকে মিনতি করে কে হবে না কেন? আমাদের অমর লাভ করতে। কি সত্যই দাদা হ্যাঁ, সত্যই। চলেন দাদা এইসব লোক চলেন দাদা কে কে তোমরা আমাকে প্রণাম করছো বলো। কি কারণে এসেছো আমার ধ্যান নষ্ট করতে? আমরা স্বর্গ থেকে মর্তে তার আশ্রমে এসেছি অমর বর। অমর নর ওরে বৎস ভুল করছো, ভুল করছো মুড়ে। এই পৃথিবীর পরে একমাত্র অমর, একমাত্র অমর সে হচ্ছে আমি। আমি শিব। তোমরা আমার বর কেন চাই? একে বহু বলছি দাদা হ্যাঁ, প্রভু ঠিকই বলেছে, একমাত্র আমার তো নেই। তাই তো ওনার কাছে আমরা চাইতে এসেছি। ভিক্ষা ভিক্ষা নিরাশ করবেন না যদি। তোমাদেরকে সে বর আমি দিতে পারি, কিন্তু একটি শর্তে। কোন নারীর দিকে তোমাদের তাকানো চলবে না। কোন নারীর দিকে যদি তাকাও তাহলে পৃথিবীর পরে তোমরা ধ্বংস হয়ে যাবে, ভস্ম হয়ে যাবে। তোমরা কেউ থাকবে না, কেউ থাকবে না। ওই নারী ভালো না, ওই ভালো না, ওই নারী কোনোদিন ভালো না। ওই নারীর দিকে তোমরা তাকাবে না বৎস। তোমরাও ভালো থাকো, আমি তোমাদেরকে বর দিতে পারবো। সেই দাদা ওই শিব
কিন্তু এই পাহাড়ের উপরে কি ওটা? দাদা এ কি অগ্নির মতো জ্বলছে দাদা এমন পরম সুন্দরী রমণী রমণী, রমণী ডাকে। এটি পাথরের শিলা হয়ে আছে। একি না না কে তোমরা বাঁচাও তোমরা কি আমার পথ ছেড়ে দাও ছেড়ে দাও আমার পথ তোমরা একি না না বলি তোমরা কে গো আমার পথ তোমরা ছেড়ে দাও আমি চলে যাব কোথায় যাবে? যাওয়ার পথ বন্ধ। আমি আমার বিয়ে চলে যাব আমাকে ছেড়ে দাও তোমরা না এই রমণী আমার চাই। বলি বাঁচাও কোথায় কি আছে আমাকে বাঁচাও কেউ তোমাকে বাঁচাবে না। এসো সুন্দরী। না না বলি আমাকে বাঁচাও কোথায় কি আছো আমাকে বাঁচাও এই মধ্যে যাও দাদা। এ হবে আমার গৃহিণী। তবে শোনো সম্পর্কে শুনবো তোমরা দুটি ভাই তাই না আমরা দুটি ভাই। আমাকে যদি পেতে হয় তোমরা দু ভাই মিলে যুদ্ধ করবে যে যুদ্ধে পরাজিত হবে আমি তার কিন্তু হব না আর যে যুদ্ধে জয়লাভ করবে আমি তার হব আমার হবে। আমি সত্য বলছি এসব আমি তোমারও হব কে কোথায় আছো বাঁচাও না না আমাকে বাঁচাও বলি কে কোথায় আছো এই শোনো, এই রমণী যে পরীক্ষায় আমাদের ফেলেছে, এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হয় তাহলে তাহলে এই নারী হবে তার। এই যুদ্ধে আমি জয় হব। না দাদা এই যুদ্ধে আমি জয়ী হব আমি নয়। সম্ভব সেই শিবের কথা, তার অভিশাপ আজ আমরা কণ্ঠে কণ্ঠে পেয়ে গেলাম। এই তো পাপের প্রতিশোধ হলো না এই মর্তে আমাদের। লাভ হলো না এই মর্ত। বলি দাদা জগতে বাসি কেউ যেন নারীর প্রতি সবল করে নারীর লোভে কিন্তু বললে নষ্ট হয়ে যাবে দাদা
সহ্য করছি। আজকে শুক্রবারেই আপনাদের সাথে পরিদর্শন হবে, তাই আজকেই 10,000 কেন আপনাদের সাথে নিত্য পরিদর্শন আছে তুমি রসের কথা কয়ে আমায় কয়দিন ঘুরাইবি ওরে সত্যি করে এখন আমায় বহু বানাইবি অত মুখে আমি রাখিব মাথা জড়িয়ে দিব মনের ব্যথা রসের কথা কয়ে আমার কয়দিন ঘুরাবি সত্যি করে কও আমায় বহু বানাবি রসের কথা কয়ে আমার কয়দিন ঘুরাবি সত্যি করে কও আমায় বহু বানাবি আমি তোর বুকে আমি রাখিব মাথা জড়িয়ে দিব মনের ব্যথা তোর বুকে আমি রাখিব মাথা জড়িয়ে দিব মনের ব্যথা আলা জালা যে মোজালা জল সারা যন্তরে একলা ঘরে ছটফট করি মনতে বন্ধ আলা জালা যে মোজালা জল সারা যন্তরে একলা ঘরে ছটফট করি মনতে বন্ধ গলা গলা ছলা গলা ভালো লাগে না তো দুষ্ট কথা দৃষ্টি করি দিব না তোর বুকে আমি রাখিব মাথা জড়িয়ে দিব মনের ব্যথা তোর বুকে আমি রাখিব মাথা জড়িয়ে দিব মনের ব্যথা ওই বন্ধু ধোকা দিয়েছে বনে গিয়ে রে আমি বছর পিছে ঘুরে এখন থাকি দূরে ওই বন্ধু ধোকা দিয়েছে বনে গিয়ে রে আমি বছর পিছে ঘুরে এখন থাকি দূরে গলা গলা ছলা গলা ভালো লাগে না ও দুষ্ট কথা দৃষ্টি দিতে করে তোর বুকে আমি রাখিব মাথা জড়িয়ে দিব মনের ব্যথা তোর বুকে আমি রাখিব মাথা জড়িয়ে দিব মনের ব্যথা রসের কথা কইয়া আমার কয়দিন ঘুরাইবি সত্যি করে কও আমায় বহু বানাবি রসের কথা কইয়া আমার কয়দিন ঘুরাইবি সত্যি করে কও আমায় বহু বানাবি তোর বুকে আমি রাখিব মাথা জড়িয়ে দিব মনের ব্যথা তোর বুকে আমি রাখিব মাথা জড়িয়ে দিব মনের ব্যথা তোর বুকে আমি রাখিব মাথা জড়িয়ে
তাহলে এমনি তোমার ফুরাইয়া গেলে চলবে না আর ঢাকা মারিয়ে এমনি তোমার ফুরাইয়া গেলে চলবে না আর ঢাকা মারিয়ে শোনো, নমস্কার শুনতে থাকো। আর মন একটা খুব একটা ভালো না, কেন তোমার আবার কি হলো ভালো সব কিছু তোমার খারাপ খারাপ লাগছে। দেখো তোমার এখানে খারাপ লাগবে খারাপ হওয়ার কথা আমার 7-7 বছর 14 বছর পার হয়ে গেল তাও কি না পাইলে তুমি বাবা ডাক শুনাইতে না পাইলে হাগে মা ডাক শুনাইতে ওই লেগে তো তোকে বলছে হাঁকে একটা বাপ করে ডাকে। দেখো যাই যা মাথায় হুড় মারবো খাবার টাকাটা বসতে তোরা কচ্চা বুঝি কোন আন্দাজ তোমাকে বাপ করে রাখবো আরে ছেলের বাপ করে ডাকবি। হাতেন থেকে ছেলে হতে পারে না ছেলের বাপ করে ডাকে দিব হবু হবু হ্যাঁ হইব হইব করে চুল পেয়ে গেলে তারপরে হবে মনে করছে তোমাকে তালাক দিয়ে দিলে যাবো আর একটা নিউজ আমি ধরবো আরে ওদিকে আরো জ্বালাবে। কেনে ওই জ্বালা। কিসের জ্বালা শোন, আচ্ছা বলো একটু ভরসা কর, ভগবান দিবি। হ্যাঁ ভগবানের উপর সামনে হবে না নিজে কিছু চেষ্টা করতে হবে কত করতেই আছে কিন্তু হয় না যে। আর করতে হবে না তোমাকে কই না খাস থেকে কাজ করা লাগবে না কি বলছো বলো এখন তাহলে একটু ভাঙা মনটা একটু চাঙা করে দেও তো। তোমার মন আবার কখন ভাঙলো কে ভাঙলে ওই ভাই এক মুখ ভাঙা হয়ে পেয়ে পড়েছো নাকি তুমি আবার করিনি, ভাব লাগছে যে করবো করবো। দেখো তোমার পিঠের চামড়া ছোবো না জানি ওই লেগে তো আসছি, ভাঙা মনটা চাঙা হয়ে গেল। কেমন জানা করবো গো মধুমানে হইনি তারপরে পাগল করে পাগল
করতে হবে। কি কাজ করবে? আমি একটা কাজ করেছি রে। কি কাজ পেয়েছো গো? আমার পাটার ব্যবসা করি। কিসে? পাটা। পাটা আবার কি? মঙ্গল হাউসের নায়হারি ও শাহাদের নায়রি পাটা পেয়েছে লাইলা দি মঙ্গল ওরে আসিরে কিসে বাবু ওরে মোর জীবন আমার আসিরে কিসে ও জানি মিলনের সাথী জানি ও জানি তোমারই সনে ওই আমার মিলনের সাথী জানি আসিরে কিসে আসিরে কিসে আমার জীবনে
দর্শক কেননা আজ তাদের নিকটে আমরা এসেছি সুপরিচিত আমাদের সবাই কেননা আমি জানি আজ একটা লাগাতে আজ
যার জন্য আমাদের রাত করেছে প্রতিবৎসর তাই হোক আমার আজ এই সত্যি আপনারটুকু ভাড়া আপনাদের সাথে আজ মায়ের সামনে তুলে ধরা হবে আজকেই প্রতিবৎসর হয় আপনাদের সাথে জীবন সুন্দর করে দেবো আজ আপনাদের সাথে রচিত আমরা করবো ধর্মপতি গৌরযাত্রা কিভাবে হয় আপনারা চলন করবেন পারবো আর তন্ত্রের অপরটুকু মারাটুকু করতে গিয়ে শত শত কোটি কোটি কথা বাছি আপনাদের সাথে বর্তমানে ভূগতভাবে ভাষায় জানে আর চন্দ্রের চৈতন্য প্রাপ্তিত লীলাটুকু করতে গিয়ে এই মনুষ্য জীবনে আর চৈতন্য আর চুপার কারণে আপনাদের সাথে যদি কোনো ভাষায় ভুল তুলতে হয় নিজের দাদাই নিজের সন্তান নিজের ভাতা মনে করে খাবার গোষ্ঠীতে রেখে এখনই আপনাদের সামনে রচিত হচ্ছে বলে দাও হরিমাধ মামায় বিরাম করে ডাকিব তোমায় জগতের পশুরা একই সময় নীরবে ঘুমাচ্ছে কিন্তু আমার চোখে ঘুম নেই শুধু একটাই চিন্তা আমাকে ধীরে ধীরে দক্ষ করে তুলেছে আমার এই রাজকার্য পরিচালনায় আমি ব্যর্থ হতাশ হয়ে যাচ্ছি পারছি না আমার কাজের অগ্রসর হতে আমি যে দুটি পক্ষ আমার রাজপ্রাসাদের দেখেছি এই পক্ষ দুটিতে যদি আমার রাজপ্রাসাদে রাখতে চাই তাহলে স্বর্ণর পিঞ্জর লাগবে শুনিয়া আছি নাকি গৌর শহরে সেখানে স্বর্ণের পিঞ্জর আছে কিন্তু এই পিঞ্জর আমি কি করে সংগ্রহ করবো তাই তো আমার বিশেষত মন্ত্রী মশাইকে দেখে জিজ্ঞাসা করি বলে মন্ত্রী মশাই মন্ত্রী মশাই আপনি তো আমার এই রাজপ্রাসাদে দীর্ঘদিন থেকে রাজ্য পরিচালনায় আমাকে সহযোগিতা করেছেন আমি আপনার সহযোগিতায় এই রাজ্য পরিচালনায় পারদর্শী হয়েছি হ্যাঁ সদর বসাই তাই আজ আপনার যতক্ষণ আমি ধৈর্য হলো বলে খেয়েছি ও সদর বসাই ধীরে ধীরে হলো আপনার কথাগুলো আমি অক্ষর করে ভালো করবো পিতৃ মনোহর করেছিল তোমার প্রাসাদে গাছ আজ আমি পেয়েছি বাবু আজ কি করে কি হবে আমার বলো আমি কেন তোমাকে ডেকেছি আমার এই যে দুটি পক্ষ আছে এই পক্ষ দুটিকে তার একটা সোনার পিঞ্জর লাগবে সোনার পিঞ্জর আজ কোথায় যাবে তোমার সোনার পিঞ্জর কে গঠিতে পারে সোনার পিঞ্জর পক্ষ পুষবে আপনি রাজা দণ্ডেশ্বর হ্যাঁ পক্ষ পুষব আমি রাজা দণ্ডেশ্বর তাই তো মন্ত্রীগণ আমি জানতে চাই এই সোনার পিঞ্জর কোথায় পাওয়া যাবে ঠিক আছে সরদার মশাই আপনি বলেছেন আপনার সবার শিরোরাজ্য আপনার রাজ্যের মধ্যে আমি ভাগ্য করে খুঁজে দেখবো সেটাই পাবো আজ প্রতিটা ঘরে ঘরে যাবো যে সেটাই যে সোনার পিঞ্জরটুকু তৈরি করে দিতে পারবে নবরক্ষণ পুরস্কার দেবো কেননা আজ তাদের ছাড়া আমরা করিব এই পিঞ্জরটুকু তাহলে আর অপেক্ষা না করে এক্ষণে মুহূর্তেই আপনি
আপনি লোকার বেগে ছুটে যান, যেখানেই পাবে সোনার পিঞ্জর সেখান থেকেই এনে দিবে আমায়। মহারাজ, আপনার আদেশ থেকে শিরোধার্য। আমার প্রণাম, আপনার চিচরণ খবর। আচ্ছা মন্ত্রী মশাই, আমার রাজ্যে কি এমন কেউ নেই? দেখতে হবে সর্দার মশাই কোথায় আছে, সেটাই বের করতে হবে, তাই না? হ্যাঁ, তাহলে দেখুন যেখান থেকে হোক, যেইভাবে হোক, ওই স্বর্ণের পিঞ্জর আমার চাই। মহারাজ বলে গেল, আজ সে পক্ষ থেকে বসে নেই, তার এলাকে সোনার পিঞ্জরের দরকার। কোথায় পাবো আমি সেই কারিগর স্বর্ণ পিঞ্জর তৈরি করবার জন্য যে আদেশ দিয়েছে আমাকে? দেখি আমি নির্বিদয় আর 4টে মঙ্গল ভেদ করে দেখবো, সেটাই পাবো সোনার পিঞ্জর তৈরি কর। সেখানে যাবো আমি, সেখানেই যাবো। দেখতে দেখতে 7 দিন কেটে গেল। আমি মন্ত্রী মশাইকে পাঠিয়েছি সোনার পিঞ্জরের জন্য, অথচ এখন পর্যন্ত মন্ত্রী কোনো সংবাদ নিয়ে আসছে না। ওগো ঠাকুর, তাহলে কি আমার মনের বাসনা পূর্ণ হবে না? মহারাজ, আপনি এতই কেন দুশ্চিন্তা করছেন? এই হতভাগা মন্ত্রী তোমার ঘিরেছে। তুমি বিশ্বাস করতে পারছো না? বিশ্বাস করতে পারছো মহারাজ? আমার তোমার জীবন কমলে আমার শতকোটি প্রণাম। আশীর্বাদ করে মন্ত্রী মশাই, দীর্ঘজীবী হও। তাহলে কি আমার সুসংবাদ না দুঃসংবাদ? সদর মশাই, শুধু পিঞ্জর কেন, তোমার পিঞ্জর আমি স্বর্ণ পিঞ্জর গঠিয়ে ফেলেছি। এখন তোমাকেই পাঠাইতে হবে কেবা যায় গৌর সর্ব শহরে। আজ বক্ষ কিনবারি, আজ বক্ষ পুষ্পে তুমি রাজা নদীশ্বর, তাই না? গৌর শহরে সামনে পিঞ্জর পাওয়া যাবে, সেই সন্ধান পেয়েছেন? হ্যাঁ সদর মশাই। তাহলে সেখানে যাবে কে? সদর মশাই, আজ তোমার বাড়ি নিকটতম দুনিয়ার চাকর সেনারা ধনবতে আছে, ধনবতে সে ধনপতি, ধনপতি, ধনপতি। আমি কি ভুল করেছি ঠাকুর? আমি মহা ভুল করেছি। আমার ধনপতি সোনার তোমায় আমি মহারাজ তোমার ভক্ত আমার খুঁজছেন, আজ তোমার বন্ধু, তাই তুমি ভাবছো আমি কেমন পাঠাইবো ধনপতিকে গৌর সরবিন্দু নারী বাড়ি? তুমি ভাবছো? মন্ত্রী মশাই, আমি ভাবছি আমি কি করে এত বড় পাষাণ হয়েছি। আমার সেই ছোট্ট বেলা বাল্যবন্ধু, তাকে আমি আমার কারাগারে বন্দী করে রেখেছি। মহারাজ, সে আমার এত হিতাকাঙ্ক্ষী, সে আমার এত বড় ন্যায় পরায়ণ বন্ধু, তাকে আমি বন্দী করে রেখেছি। কি ভুল করেছি? যাও, বিনা দোষে বিনা অপরাধে আমি তাকে কারাগারে কত না যাতনা দিয়েছি, কত না যন্ত্রণা দিয়েছি। কারাগারে যন্ত্রণা ভোগ করছে মন্ত্রী মশাই। মহারাজ, আজ মাত্রা ক্ষমা করবেন। আপনারা হচ্ছে উচ্চতর লোক, আজ ধর্মলোক সেবায় যেন আপনার সামনে খরচে বেড়ে যাচ্ছে। শোনো মহারাজ, আপনার
তার যখন মিলন ঘটে মানুষ সেখানে হালে রং চান্দাল মিশি করার মানুষ বলে আপনারা ঘৃণা করে ও মহারাজ আজ বলতে আমাকে হচ্ছে কেন আজ মুচি বলে সে জাতির কোনো ভেদাভেদ নেই মুচিকে আমরা কেন ধরব আজ কেন খাই দেয় না সে রকমে কেন বউ হরি হয় সে মুচি ঘরে সে ঘরে আনলো বাপ এসেছিল আজ নরকম ঠাকুর সে তাই তো আমি সেই ভুল সংশোধন করতে চাই। আপনি যান এক্ষুনি এই মুহূর্তে তার শৃঙ্খল মুক্ত করে আমার রাজ দরবারে তাকে হাজির করুন। ঠিক আছে আপনার আদেশ শিরোধার্য এর মধ্যে আমি দলে আর চাকর ধর্মদিকে আপনার বন্ধন খুলে দেই আজ নিয়ে যাচ্ছি আপনার রাজপ্রাসাদে চললাম মহারাজ চললাম আজ দলে আর চাকর আজ ধর্মপতি আজ কত রাজ্য হাঁটছে এই মুহূর্তে যাচ্ছি আমি সেই ধর্মপতির দিকে আনিতে কোথায় আমি তোমার কাছে কায়বাকে প্রার্থনা করি ঠাকুর, আমার জীবনের যে ভুল আমি করেছি এই ভুল শুধু আমি শুধরাতে চাই। তুমি আমার সহায় হও ঠাকুর, তুমি আমার সহায় হও। কি মন্ত্রী বল হ্যাঁ ধর্মপতি আমার কি বন্দি করে রেখেছিল আজ তোমাকে যেতে হবে সেই মহারাজের নিকটে ধর্মপতি কি বলছো মন্ত্রী বল দেখো ভাই ওই দানব কারাগারে যে কষ্ট আমি পেয়েছি এই কষ্ট কয়জন পাই জীবন মানব জীবন হচ্ছে শুধু কষ্টের জীবন কেন বাবাকে নিয়ে যাচ্ছ সেই মহারাজের কাছে সে মহারাজের আদেশের ভাই তোমাকে যেতে হবে সে মহারাজের নিকটে বাকি ওই মহারাজের কাছে নিয়ে আর যেও না ভাই হে দেখো ধর্মপতি আমাকে সেই দানব কারাগারেই রাখো দেখো ধর্মপতি আজ তোমার তরফ হয়েছে মহারাজ তোমাকে আদেশ করেছি আবার করার কিছু নেই কেন বঞ্চ হয়েছিল ওই হরিশ কারাগারে আর কেন বাবার বক্ষের উপর ওই 22 বড় পাথর চাপা দিয়ে রেখেছিল আমি যে কষ্টটা পেয়েছি এই কষ্টের কথা আমি কাউকে বলবো আমি কেবার শুনবে আমার এই কষ্টের কথা আজ সদো কাতেলে ভগবান যে সারা দেয় না ভগবান বলছে বুঝি আজ তুমি যত এটা কাঁদো না কেন তোমার মাঝে আমি সারা দেবো না কেননা আমার যাই হবে দাসের দাস তাই করবো আমি সর্বনাশ যাই ছাড়বে না আমার দাস তাই হবই আমি দাসের কি বলছো মন্ত্রী এই মানবকে জন্ম নিয়ে আমি ভুল করেছিলাম পাপ করেছিলাম তাই আমার এই যাত্রা হচ্ছে মানব জন্মের কথা কেন বলছো আজ মানব জন্ম হচ্ছে ধন্য জনম তাই গান্ধারী বলেছিল আজ ভগবান বলেছিল গান্ধারীকে ভগবানকে বলেছিল গান্ধারী ও ভগবান আমি পূর্ণ হয়েছি বলো ভগবান আমার কত বৎসর নিত্য জন্ম হয়েছিল আমি বলিতে থাকো ভগবান বলল ও গান্ধারী আজ তুমি যদি তোমার জন্মের কথাগুলো বলতে পারো তাহলে তোমার সকল ভাব মুক্তি হবে
এই হতভাগা তাজা পাপী অভিশাপ করো ধনেশ্বর অভিশাপ করো হ্যাঁ আজ আমি বলো মহারাজ আমাকে কি করতে হবে? আজ আমি তোমার কাছে রাজা নই আজ আমি তোমার কাছে একজন সামান্য প্রজা তাই তো প্রজা হে রাজার কাছে আমি ক্ষমা চাইছি আমায় ক্ষমা করে দাও তাহলে কি অপরাধ আমাকে বন্দি করেছিলেন মহারাজ? তাই বলছি আরে
বলো বলো আমাকে কি করতে হবে, আমি তাই করবো। আমি আমি যে একটা জ্ঞানহীন, বলো আমি একটা অবুঝ, আমি যে ভুল করেছি এই ভুলের খবর নেই। ধনেশ্বর, বলো মহারাজ। তুমি আমার বাল্য বন্ধু, সেই ছোট্টবেলা থেকে একই সঙ্গে খেলাধুলা করেছি। আমার পাশের পাশে তুমি থেকেছ, কত খেলায় দেখেছি। বাবা বাবা বলে সরতে গেলেন, যাবার সময় আমাকে বাবা বললেন। বলো মহারাজ, আমি আপনার সব কথা শুনে রাজা চন্দ্রচূড়ামণি ধনেশ্বরকে দেখো, তুমি যেমন আমার সন্তান ধনেশ্বর আমার সন্তানের মতো, তাই করে রাজ দরবারে তুমি বিশ্বস্ত আমার আপন হয়ে রাজ্য পরিচালনায় আমাকে কত সহযোগিতা করেছ, আমার প্রতি কত খেয়াল রেখেছ, কিন্তু এর পাশা বুঝতে শিখিনি, জানতে পারিনি। ছোট্ট একটা ভুল বিয়ের নিমন্ত্রণের জন্য আমি তোমায় বন্দি করেছি, যে আমার রাজা হওয়ার সাথে কথা আপনার মুখে মানায় না। এ আমার রাজা হওয়ার সাথে তাই বন্ধু, আজ আমি তোমার কাছে ক্ষমা প্রার্থী। তুমি আমায় ক্ষমা করো। বলো, আমি আপনাকে ক্ষমা অনেক আগেই করেছি মহারাজ। বলো আমাকে কি করতে হবে। ভুলে আমি তোমাকে বন্দি করে আমার কারাগারে রেখে আমি যে ভুল করেছি সেই ভুলে কি শাস্তি আমি নিজেই পাচ্ছি। তাই তো আজ আমি কারাগার থেকে রাজপ্রাসাদে এনেছি। আমার দুটি পক্ষ আছে, এই পক্ষ প্রতিপালিত করতে স্বর্ণের সিংহ পিঞ্জর লাগে, তাই গৌর শহরে তোমাকে যেতে হবে। তাই বলছি মহারাজ, দুইটি নারী আমার গৃহে, আপনার মনে রাজা কি ভাই রাখে। বারে 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 ও রাজা, বারে বারে পাগলে পাঠা। বারে বারে ও পাগলে পাঠা। ও রাজা দুইটি নারী নহরার খুন আমার গৃহে, আপনার মনে কি ভাই জাগে বারে বারে আমাকে পাঠাচ্ছ। আপনার মতো তো ভালো বুঝি না। কি না 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 মহারাজ, আপনার মতো আমি ভালো বুঝি না। কেন? দুইটি নারী সে যুবতী তারা, আর তাদের দেখে আমি যাবো গৌর দেশে, আর আপনার মনে কি সাত জাগে। না 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 না, আমার মনের স্বাদের জন্য নয়। তাহলে তাহলে এই নহনা খুলনা তোমার কে হয় এর বলতে পারবে? দহনার খুলনা এরা এরা আমার ধর্মের বাপ। ঠিক আছে মহারাজ, আপনি আপনি তৈরি সাধন করুন। আমার খুলনা আমার নহরার কাছ থেকে আমি বিদায় নিয়ে সে গৌর দেশে যাব মহারাজ।
আপনি রাজ্ঞা আমার শিরোধার্য মহারাজ, আপনি রাজ্ঞায় আমার শিরোধার্য। এই দেখো ধনপতি, আজ তুমি দাদা এ টাকা দাও, আজ তোমার কি আছে সেটা আমরা খোলো না। তুমি বিদায় নিয়ে তোমার সে গহন দেশে ঠিক আছে, বুঝলে? ঠিক আছে মন্ত্রী মহাশয়, তুমি এই মুহূর্তে দাও তোমার ঠিক আছে আমি যাচ্ছি মহারাজ, আপনি রেডি থাকুন, আমি আসছি। মহারাজ, মন্ত্রী, হ্যাঁ তাহলে আমার মনের আশা পূর্ণ হতে চলেছে। হ্যাঁ মহারাজ, আমি মুখ পূর্বে বলেছিলাম আজ বাড়ি তোমার বাড়ির নিকটতম দূরে চাকর ধনপতি রয়েছে, সেবা যেতে পারবে বহু দেশে মহান বাড়ি পক্ষ বসে বিরাজন অন্বেষণ। তাই মন্ত্রী মশাই, আমি ধনপতির উপরে বিশ্বাস রেখে কাটানি কাটালাম সেই গৌর শহরে আমার মনোবাঞ্ছা পূর্ণের জন্য সোনার পক্ষ প্রিয়রাম হ্যাঁ, অবশ্যই। আমি সৃষ্টিকর্তার কাছে দুই হাত তুলে আল্লাহকে প্রার্থনা করি, হে ভগবান, তাদের সুন্দর সুখ দৃষ্টি ভাবে সেই গৌর শহরে যেতে পারে। হ্যাঁ, সৌদাগর আমি সাহেব। ভগবানের কাছে এই কামনা করি। হরে হত ভাগ্য মহারাজ, তুমি তো জানো না, তুমি শুধু মানুষের জীবনে কষ্ট দিতে পারো, কেননা তুমি বারবার ধনপতিকে পরীক্ষা করছো। আজ তোমার আগে স্ত্রী দ্বিতীয় বিয়ে করলে গিয়ে ধনপতির সেই ঘোড়া সুন্দরী আজ আজ গায়ের হরিদ্রা বস্ত্র আর গায়ের হরিদ্রা আসনাকেই আবার তুমি বলছো সামান্যের ভিড়ে হারে ভাই। ও মহারাজ, আমার ঠিক ঠিক তুমি আইন জগতের মহারাজ। হ্যাঁ ভগবান, আজ একটি দুটি দিন করতে করতে কয়েকটি মাস পেরিয়ে গেল। আমার প্রভু গেছে সেই রাজপ্রাসাদে, সে কারাগারে বন্দী হয়ে আছে। আজ আমার প্রভুর কোনো আমি খবর পেলাম না। না জানি আজ সে ফিরবে কি না ফিরবে, আমি সে কথাও জানি না। তবে এই বর্তমান এই স্মার্ট যুগে কোনো নারীর যদি স্বামী যদি গৃহেতে না থাকে, কোনো নারী কিন্তু সুখে থাকতে পারে না। তাই আমার প্রভু কতদিন হয়ে গেছে সে বাইরে আছে, আজ তার ফিরার সন্ধান নেই। আমি একা নারী বাড়িতে আছি, আমার স্বামীর সঙ্গে কতদিন হয়ে গেল আমার দেখা নেই। আমি যে কি করছি না করছি এখন ভগবান ছাড়া কেউ জানে না। তাই আমি আরো বিলম্ব করবো, আমি আরো অপেক্ষা করতেই থাকবো। দেখবো আমার স্বামী আমার কাছে কতদিন পর ফিরে। কে কি? আমি যে মনে হয় আমার প্রভুর ডাক শুনলাম, তবে আমার প্রভু কি আমার গৃহে ফিরেছে এটা না, এ হতে পারে না। মনে হয় আমি মনে হয় অজান্তে মনে করেছি আমার প্রভুকে, কে জানি কাকে ডাকছে। নহরা, কে কি? বলি প্রভু গো! তোমার হতভাগ্য স্বামী ফিরে এসেছে নহরা। বলি প্রভু, নহরা, বলি প্রভু, আমি ওই কারাগার থেকে মুক্ত পেয়েছি, আমাকে মহারাজ মুক্ত করে দিয়েছি নহরা। এই হতভাগীর কথা তোমার এতদিন পর মনে পড়েছে প্রভু গো। কেন বলবেন না? তুমি এই হতভাগীর কাছে এতদিন পর ফিরেছো প্রভু। বলি প্রভু, তোমাকে
আমার প্রণাম গ্রহণ করবেন প্রভু। আশীর্বাদ করি দীর্ঘজীবী হও নহনা। আমি ফিরে এসেছি বটে, কিন্তু আমি থাকবো না। না না ঠিকই বলছো প্রভু, তুমি এই অভাগীর কাছে এতদিন পরে এসেছো প্রভু গো। আমি কি তোমাকে যেতে দিতে পারি? না না প্রভু, আমি তোমায় কোথাও যেতে দেবো না প্রভু গো। তুমি যদি এই হতভাগীকে ছেড়ে চলে যাও, আমি প্রাণে বাঁচতে পারবো না প্রভু। দর্শন কথা মুখে আনবে না প্রভু। এ কি বলছো নহনা? আমি সত্যই বলছি প্রভু। যে রাজার দেশে আমরা বসবাস করি, আর সে রাজার কথা যদি আমি না মানি, তাহলে ওই রাজাকে আমাকে এই দেশে রাখবে? নহনা, না না প্রভু, আমি দুটি পায়ে পড়ছি প্রভু গো। এই হতভাগীকে ছেড়ে তুমি আর কোথাও যাবে না প্রভু। তোমাকে আরেকটি কথা বলছি আমি, আমাকে তো যেতেই হবে। তোমাকে আরেকটি কথা বলছি, না, তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, আমি পাগলিনী হয়ে যাবো প্রভু। তোমরা আমাকে ছেড়ে দিও না প্রভু গো। তোমার যে ছোট্ট ভগ্নী, তাকেও তো তুমি পালন করবে, তাই না? বলি হে প্রভু, তোমার ছোট্ট ভগ্নীকে তোমাকে দেখাশোনা করতে হবে। তোমার ছোট্ট ভগ্নীকে তুমি ডাক দাও নহনা। তোমার হস্তে তুলে দিয়ে আমি সেই গৌর দেশে চলে যাব। আমার রাজার আদেশ, আমাকে যেতে হবে সেই গৌর দেশে সোনার পিঞ্জর ঘটনা। বলি প্রভু, বলি চরণে ধরে বলিছি প্রভু। নহনা, প্রিয় মনি কথায় আর বলো না। ও চরণ ধরে বলিছি প্রভু। ও মনি কথায় আর বলো না। বলি প্রভু, তুমি আমায় ছেড়ে যেও না প্রভু। তোমার ছোট্ট বোনকে কাউকে আমি ফেলে যাবো না। তোমার ছোট্ট ভগ্নীকে ডেকে নিয়ে এসো। তোমার হস্তে তুলে দিয়ে আমি সেই গৌর দেশে যাবো আর আসবো। হবে মাত্র দিনচারি, এর মধ্যে আমি ফিরে আসবো। নহনা, যাও তোমার ছোট্ট ভগ্নীকে নিয়ে এসো। নহনা, যাও। তবে বেশ প্রভু, আমি আমার ভগ্নীকে ডেকে আছি প্রভু গো। ঠিক আছে নহনা, তুমি আর বিলম্ব না করে নিয়ে এসো। হে ঠাকুর, প্রভু প্রণাম তবু চরণ। আশীর্বাদ করি করুণায় দীর্ঘজীবী হও, তুমি চিরসুখী হও। তুমি জানো ঠাকুরের কাছে সেরকম তোমার এই নারীত্ব বজায় রাখতে পারো, তাই আমি তোমাকে আশীর্বাদ করছি। আমি তোমার বড় ভগ্নীর কাছে রেখে আমি সেই গৌর দেশে চলে যাব। কোথায় নহনা, আর বিলম্ব না করে তুমি আমার কাছে এসো। বলো, আপনি ব্যতীত কাউকে দেখতে তো পারবো কেন? তোমার তো নিজের ভক্তি। কেন? আপনি ছাড়া কি আর কেউ নেই? আপনাকে যেতে হবে। আপনি যেও না প্রভু। ভুল বলছো করুণা। তোমার বড় দিদির মন বড়, হিয়ায় বড়, এবং সব থেকে জ্ঞানী, গরিবায় সব থেকে বড়। তাই আমি বলছি করুণা, তোমাকে তোমার বড় ভগ্নীর হস্তে তুলে দিয়ে আমি গৌর দেশে চলে যাবো।
বলো প্রভু সকালবেলা স্নান করাইও, সকাল সকাল খাইতে দিও। আর প্রভু। তোমার ছোট ভক্তিনি আদরে রাখে। আর কি করবে জানো? বলো প্রভু বলো আরো বলবো, তোমার ছোট ভক্তিনি আদরে তুমি নিশ্চয় প্রভু তুমি যা যা করতে বলছো আমি তাই করবো প্রভু। তাই করবে? সত্যই বলছি, সত্যই বলছো? আমি সত্য বলছি প্রভু। সত্যই তুমি বলছো? যে যে মুক্তি বাণী বললে আমি অক্ষরে অক্ষরে পালন করবো প্রভু। বলো খুবরাজ, আমি তোমার কোন কারণে বিদ্যাই দেব? কেন? যে রাজ্যে রাজার দেশে বসবাস করি, আর সে রাজার আমি দুই চার চাকর, যদি তার আদেশ না মানি তাহলে আমাকে এই রাজ্য ছেড়ে চলে যেতে হবে। এমন কি কথা আছে প্রভু গো যে তোমাকে রাজ্য ছেড়ে চলে যেতে হবে? রাজার আদেশ হয়েছে সেই গৌর দেশে যেতে হবে। এ কি বলছো প্রভু? বলো, তুমি কিছু বলবে? নহনা বললো, যাও নহনা। বলি প্রভু তুমি যদি সেই গহন দেশে চলে যাবে আমি কিচ্ছুটি বলবো না প্রভু। কি বলবে নহনা? তুমি যদি সেই রাজার কথা বলবে সে চলে যাও গহন দেশে, আমরা এই রাজ্যের প্রজা, আমাদের তো সেই রাজার কথা মানতে হবে তাই না প্রভু? নহনা ঠিক বলেছো। আমি কিছুই বলবো না প্রভু। তোমার মতো বুদ্ধিমতী আমি আর কাউকে দেখিনি। তুমি একমাত্র বুদ্ধিমতী। বলো নহনা, তুমি বলো। বলি প্রভু গো, আমি একটিবার তুমি গৌর চন্দ্র দেশে যাওয়ার আগে আমি প্রাণ ভরে তোমাকে প্রণাম করতে চাই প্রভু। বলো, প্রণাম করো। ওরে বিদায়ের কালে ও তুমি রেখে যাও স্বামী, নহনা, তোমার ব্যথা ভরা হৃদয়। ওরে স্বামী, ব্যথা ভরা হৃদয়। বিদায়ের কালে রেখে যাও স্বামী, ব্যথা ভরা হৃদয়। ওগো স্বামী, ব্যথা ভরা
আমার বড় স্ত্রী স্বামী, তুমি যা যা বলে গেছো আমায়, আমি যেন অক্ষরে অক্ষরে পালন করতে পারি। আর তুমি এই আশীর্বাদ আমায় করো। এই স্বামীকে তোমাকে ছেড়ে আমি যেন আমার এই পত্নীকে নিয়ে সুখে কাটাতে পারি। তিনি বলো স্বামী, ঠিক আছে রামরাজ, তুমি যেমন আমার বড় স্ত্রী, আমি কিরকম করবো না স্বামী, আমার প্রাণে ভরে আশীর্বাদ করো। ঠিক আছে ঠিক আছে আমার এই পত্নীকে নিয়ে তোমার ভক্তকে নিয়ে আওয়াজ করে আশীর্বাদ, তুমি যেন ভালোভাবে থাকতে পারো, এসে যেন তোমার দেখা হয় না। বিদায় স্বামী, ঠিক আছে চলে গেল আমার প্রাণের বলো, তুমি আমাকে খুশি মনে বিদায় দেবে না? হ্যাঁ, দিদি তো আমাকে আপনাকে খুশি মনে বিদায় দিল। যাবে যাবে তুমি গৌর সহ এনে দেবে সুবর্ণের পিঞ্জর, পক্ষ পুষিবের রাজা দণ্ডকে তাই তোমায় বিলম্ব করবো না। ভালো থেকো, প্রণাম তুমি চরণে, অতি তাড়াতাড়ি যদি অতি তাড়াতাড়ি ফিরে আসবে প্রভু। যদি আমি জীবনে বেঁচে থাকি তাহলে আমার এই দেশে ফিরে আসবো, আর যদি আমার মরণ হয় তাহলে তো আর আসতে পারবো না। কি গো, ভালো থেকো, সুখে থেকো। প্রভু, আচ্ছা কি গো, আমি তোমায় কিছু দূর রেখে নিয়ে আসি। ঠিক আছে, চলো। আমি আর বিলম্ব করছি না। কি গো, আমি চলে যাব সেই গৌর দেশে। তুমি ভালো থেকো, তুমি সুখে থেকো। হয় নাও। দুয়ারেতে হস্ত দিয়ে
সকলে বুঝে আমাকে সকল কথা যেন আপনার মিথ্যায় অবতার প্রভু ধন্য আমার জল কেননা সবে মাত্র বিবাহ হয়েছে আপনার সঙ্গে আর বিয়ের পর আসলাম আপনার ঘরে কি বলছেন করুণা? এসে তোমায় না পেয়ে পেলাম দিদিকে দিদির হাতে আমাকে সমর্পণ করে চলে যাচ্ছেন আপনি পৌরুষ এ আমার ধন্য করো বলছেন করুণা? কেন তোমার বড় ভগ্নিকে কি বলি করে মেনে নেওয়া যায় না? প্রভু সে তো আমার বড় ভক্তি সে আমার বড় দিদি দিদির মতো এটাকে আমি দেখাশোনা করবো যাও তাই থাকবে। যাও তুমি অতি তাড়াতাড়ি ফিরে আসবে প্রভু ঠিক আছে, বিদায় বিদায় প্রভু কি হয়েছে ছোটমা? তাই করুণা। আমি আর বিলম্ব করছি না, আমি সেই কোন দেশে চলে যাচ্ছি। বাবা, বিদায় আমার প্রভু সে চলে গেছি গো চন্দ্রী আমার কাছে রেখে গেছি আমার বোন খুলো নাকি তাই আমার বোন খুলো নাকি দু চারটি কথা বলবো বলি কোথায় বোন খুলো না দিদি দিদি প্রণাম করে চলে দিদি আশীর্বাদ করি কি জন্য ডেকেছেন দিদি আমি রেখেছি কিসের জন্য আমাদের প্রভু তো চলে গেছে সেই গৌরচন্দ্রী তাই না হ্যাঁ দিদি তোমাকে দিয়ে গেছে আমার কাছে বলে গেছি কত না বাক্য আমি যেন তার বাক্য যেন পালন করতে পারি তবে শোন বোন তুই কখনো আমাকে মনে করবি না যে আমি তো সতীনি কেন কেন দিদি আমি তোমায় কেন সত্যি ভাববো কত না নারী মনে করি যে স্বামীর দুটো স্ত্রী তারা হয় নাকি সতী কিন্তু কখনো তুই আমাকে সতীনি মনে করবি না মনে করবি যে আমার নিজের বড় দিদি তোর যা যা প্রয়োজন হবে তুই আমাকে খুলে বলবি আমি তোর তাই তাই কাজ করে দিব ঠিক আছে দিদি আমি কোনোদিন আপনাকে সত্যি ভাববো না আমার যা প্রয়োজন আমি তোমার কাছে শিখবো কোনোদিন কখন আমি সত্যি ভাববো না দিদি আমি আমার মনে নেই আমি এই কথা শোনার জন্য আমি অপেক্ষা করছিলাম তবে শোনো মনে মনে যে আশা আকাঙ্ক্ষা থাকবে সবই বড় দিদির কাছে খুলে বলবি তবে বেশ আমাদের প্রভু চলে গেছে যা আমরা দুবনে মিলে আমরা সে বিশ্রাম করবো হ্যাঁ দিদি তাই চলো আচ্ছা